ক্ষমতায় আনার জন্য আপনি যথেষ্ট সার্ভিস দিয়েছেন, তার একটা কৃতজ্ঞতা তো করতে হয়। নুন খাইলে তো গুণ গাইতে হয়। তাই আপনাকে এই পররাষ্ট্রমন্ত্রী পদটা উপহার দেওয়া হয়েছে। আপনি চট করে মেয়াদ শেষের অব্যবহিত পরেই আপনি মন্ত্রিত্বের পুরস্কার গ্রহণ করলেন, আর সরকারের মধ্যে থাকা লোকেরা আপনাকে পুরস্কার প্রদানও করল। আপনি বললেন যে না, সংবিধানে এই শপথ নাই, মানে যার জন্য যেটুক কাজে লাগে সংবিধানে সেইটুক তার কাছে ভালো। সংবিধানের শপথ নাই, সংবিধানে কি নির্বাচনটা ছিল? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল? আপনি কেন এই অন্তর্বর্তীকালীন নির্বাচন সংবিধানেই যদি না থাকে, তা যদি না করেন, তো আপনার গণভোট যদি বাতিল করতে রিট করেন, তাহলে তো পার্লামেন্টেরও তো একই দশা হয়। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সংবিধানে আগে সংস্কার আসতে হবে। জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না। তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সরকার দলের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনিও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, ইচ্ছা থাকা না সত্ত্বেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন একদিন হলেও। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে, এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ফলে অবশ্যই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংবিধান যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আমাদের রাজপথ এবং সংসদ উভয় জায়গায় আমাদের প্রতিবাদ জারি থাকবে। এইসব কথা বলে একটা জগাখিচুড়ি করার দরকার নাই। আপনারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সারা দুনিয়া দেখেছে জুলাই সনদের স্বাক্ষরকারী দলগুলো, এবং সেখানে অঙ্গীকারনামার 3 নম্বর পয়েন্টেই সম্ভবত আছে যে এর বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না, সেটা ওখানে বলা হচ্ছে। অথচ আপনারা পরোক্ষভাবে আদালতকে এবং একটা পার্টিকে লাগিয়ে দিয়ে আপনারা সেই খেলা খেলে আপনারা এই জুলাই সনদটাকে ঝুলিয়ে দিতে চাচ্ছেন। বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আত্মবিচার করুন, আপনি বিবেকের দংশনে নিশ্চয়ই দংশিত হবেন। ওই সময় আপনি চেষ্টা করেছেন বলেই তার পুরস্কার হিসেবে আজকে আপনি পররাষ্ট্রমন্ত্রীর পদটা পেয়েছেন। বাংলাদেশের নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যারা ইতিপূর্বে ছিলেন, এই ট্র্যাডিশন, এই প্রথা আমাদের কখনো ছিল না। আপনি চট করে মেয়াদ শেষের অব্যবহিত পরেই আপনি মন্ত্রিত্বের পুরস্কার গ্রহণ করলেন, আর সরকারের মধ্যে থাকা লোকেরা আপনাকে পুরস্কার প্রদানও করল। এই মহব্বত, এই ভালোবাসা, এই প্রেমের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই যে উভয় পক্ষের প্রেম এমনি এমনি হয় নাই। ক্ষমতায় আনার জন্য আপনি যথেষ্ট সার্ভিস দিয়েছেন, তার একটা কৃতজ্ঞতা তো করতে হয়। নুন খাইলে তো গুণ গাইতে হয়। তাই আপনাকে এই পররাষ্ট্রমন্ত্রী পদটা উপহার দেওয়া হয়েছে। ফলে আপনারা বেজার হওয়ার কিছু নাই, আমরা সত্য কথাই বলছি। কেন আপনি বেজার হবেন? আপনাদের জন্য আমাদের মায়া লাগে, দয়া লাগে, দোয়াও করি যে আপনারা সুস্থ থাকেন, দেশ জাতির জন্য কল্যাণকর কিছু করেন। জামাত ইসলামীর প্রতি কোনো অপবাদ দেবেন না, ভুল ধারণা করবেন না, অহেতুক আশঙ্কা করবেন না। প্রচলিত ধারণায় এক শ্রেণীর পশ্চিমা এবং পাশ্চাত্য মিডিয়ার এবং টকশোজীবীরা, পেইড জার্নালিস্ট যারা কিছু আছেন, অহেতুক জামাত শিবিরের বিরুদ্ধে যেসব বক্তব্য রাখেন, তারা গুপ্ত, তারা রক কাটা, তারা অমক তমক, এর কোনো প্রমাণ বাংলাদেশে নাই। আমাদের মানবিক বাংলাদেশ গড়ার অভিযান ঠেকাতে না পারে আপনারা বহু চেষ্টা আপনারা করেছেন, বহু অভিযোগ করেছেন। 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচনেও তাদেরকেও আপনারা গুপ্ত আর রক কাটা বলে ঠেকাবার চেষ্টা করেছেন। কোন অপপ্রচার ঠেকাতে পারে নাই, জাতীয় নির্বাচনও ঠেকাতে পারেন নাই। দেশবাসী কোটি কোটি ভোট দিয়ে প্রমাণ করেছে আপনাদের সব অপপ্রচার হচ্ছে মিথ্যা, গুজব, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ফলে এই মিথ্যাচার অপপ্রচারের সর্বনাশা অপরিণামদর্শী পথ থেকে আপনি ফিরে আসুন। এসে নির্বাচনের এই ইঞ্জিনিয়ারিং এর সাথে আর কারা জড়িত ছিল, সাহস থাকলে নাম প্রকাশ করুন। বিচার বিভাগের সাথে যারা আছেন, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব, একটা জুডিশিয়াল ইনকোয়ারির ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। পরিশেষে একটা কথা বলে আমরা মিছিলে যাব, সেই কথাটা হলো ক্ষমতাসীন সরকার
বিএনপি রাজনীতিতে আমরা দীর্ঘকাল একসাথে পথ চলেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে ছিলাম। জুলাইয়ের যে চেতনা, গণতন্ত্রের যে চেতনা, একটা নির্বাচিত সরকারের কাজই হলো আপনি জনপ্রতিনিধি যারা নির্বাচিত তাদেরকে দিয়ে আপনি দেশ চালাবেন। শুরু থেকেই আপনি কিন্তু সেই গণতন্ত্রের পথে হাঁটতে পারলেন না। কর্তৃত্ববাদী সরকার বিরুদ্ধে যেসব কারণে আমরা আন্দোলন করেছি, আপনি নির্বাচিত হয়ে 6টি সিটি কর্পোরেশন অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, এখানে আপনি নির্বাচিত প্রতিনিধিদের কাজ করবেন। তো প্রশাসক তো আগেই ছিল, এমন না যে ওটা শূন্য ছিল। তো প্রশাসক থাকার পরে আপনি আরেকটা দলীয় লোক কেন নিয়োগ করলেন? আপনি নির্বাচন দিয়ে দিতে পারতেন। এটাই ডেমোক্রেসি ছিল, এটাই জুলাইয়ের চেতনা ছিল। এরপরে একের পর এক রদ বদল, এটা সেটা। 12 তারিখে পার্লামেন্টের সেশন শুরু হবে, এখন অধিবেশন হয়ে পারল না। ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশনের সাথে কোনো ইন্টারাকশন হলো না, কোনো বৈঠক হলো না। সংসদ অধিবেশন শুরুর আগে সব জায়গায় পরিবর্তন, রদ বদল, দলীয় লোক সেট করার এই প্রবণতা তো আমাদেরকে অতীতের কর্তৃত্ববাদী সরকারের কথাই মনে করিয়ে দিচ্ছে। একটু সংযত হন। 5ই আগস্ট কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, কর্তৃত্ববাদী মনোভাবের কি পরিণতি হয় 5ই আগস্ট সকলকে শিক্ষা দিয়ে গেছে। এজন্য ব্যস্ত হওয়ার দরকার নাই। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। প্রশাসনিক পরিবর্তন আপনি করতেই পারেন, কিন্তু একটা সরকার গঠন হয়েছে, পার্লামেন্টের সেশনে আসেন। জুলাই সনদকে আপনি এড়িয়ে যাচ্ছেন, যে জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই স্বাক্ষর করেছি। জুলাই চার্টারের দক্ষিণ প্লাজায় যে স্বাক্ষরটা করা হয়েছে, ওই সনদে খুলে দেখবেন স্বাক্ষর করেছেন এবং আমরা যে অঙ্গীকার করেছি 1, 2, 3 করে যে পয়েন্টগুলো আছে, তার 2 এবং 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে আমরা স্বাক্ষরকারী দলগুলো জুলাই সনদে ঐক্যমত হওয়া সংস্কারের সব প্রস্তাবগুলো আমরা বাস্তবায়নের জন্য অঙ্গীকার করলাম। সংবিধান সংস্কার আদেশ হয়েছে, সেই অনুযায়ী গণভোটে কোটি কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। আপনি সেই গণভোটকে উপেক্ষা করার জন্য কৌশলের আশ্রয় নিয়ে আদালতে রিট করে আপনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে আপনি ফায়ার করার চেষ্টা করছেন। কেন আপনি সেই পথে চলে গেছেন? এখন আপনি পার্লামেন্টে এসে বলবেন ব্যাপারটা সাবজুডিস, তাই এখন আর আলোচনা হবে না, জুলাই সনদকে আপনি ঝুলিয়ে দেবেন। এসব নাটক তো আমরা বুঝি। অথচ জুলাই সনদে 48টি সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয় আমরা পরিবর্তন করেছি। আপনার নট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে যখন অনুমতি হয়ে গেছে, সেটা আপনার উচিত ছিল সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনি সেটা অনুমোদন করবেন, পার্লামেন্টে আসবেন। আপনি বললেন যে না, সংবিধানে এই শপথ নাই। মানে যার জন্য যেটুক কাজে লাগে সংবিধানে সেইটুক তার কাছে ভালো। সংবিধানের শপথ নাই, সংবিধানে কি নির্বাচনটা ছিল? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল? তা আপনি কেন এই অন্তর্বর্তীকালীন নির্বাচন সংবিধানেই যদি না থাকে, তা যদি না করেন, তো আপনার গণভোট যদি বাতিল করতে রিট করেন, তাহলে তো পার্লামেন্টের তো একই দশা হয়। এইসব কথা বলে একটা জগাখিচুড়ি করার দরকার নাই। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সারা দুনিয়া দেখেছে জুলাই সনদের স্বাক্ষরকারী দলগুলো, এবং সেখানে অঙ্গীকার নামার 3 নম্বর পয়েন্টেই সম্ভবত আছে যে এর বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না, সেটাও ওখানে বলা আছে। অথচ আপনারা পরোক্ষভাবে আদালতকে এবং একটা পার্টিকে লাগিয়ে দিয়ে আপনারা সেই খেলা খেলে আপনারা এই জুলাই সনদটাকে ঝুলিয়ে দিতে চাচ্ছেন। জুডিশিয়ারির উপরে রাষ্ট্র এবং সরকারের এই নিয়ন্ত্রণ, এটা আগেও দেখেছি, সেই জায়গা থেকে সরার জন্যই তো আমরা এত সংস্কার করেছি। জুডিশিয়ারিকে করেছি, কনস্টিটিউশনে করেছি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে করেছি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করেছি। সেগুলো এখন আপনারা এড়িয়ে গিয়ে আপনারা মনে হয় পার্লামেন্টকে যা ইচ্ছা তাই সংখ্যাগরিষ্ঠতার জোরে করতে চান। তা যদি করতে চান, সেটার পরিণতি কিন্তু ভালো হবে না। বরং সেশনটা শুরু হতে দেন, 12 তারিখে আসেন, বিরোধী দল সরকারি দল আলোচনার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হোক, তারপরে আমরা দেশ গড়ার জন্য হাতে হাত ধরে এগিয়ে যাই। এর আগে আর কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয়।